আসসালামু আলাইকুম। ১ম এই বলে নিচ্ছি এই ভিডিওটা তাদের জন্য না যারা নিজেদেরকে অনেক কনফিডেন্ট মনে করেন। এই ভুলগুলো সাধারণত হয়ে থাকার কারণেই অনেকে 6.5, 6 বা 7 এ আটকে যান। আমি যেই ভুলগুলোর কথা উল্লেখ করব তা ক্যামব্রিজ ইউনিভার্সিটি কর্তৃক পাবলিশড বই জুলি মোরের বই থেকে উল্লেখিত এবং উল্লেখযোগ্য ভুলগুলোর কারণেই মানুষ 7 প্লাস উঠাতে পারে না। সেই উল্লেখযোগ্য ভুলগুলো নিয়ে এই সিরিজ অফ ভিডিওটি করা। চলুন তাহলে সামনে দেখা যায়। ১ম যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা জানি না কোথায় when, if and whether ব্যবহার করব। যদিও আমাদের মেক্সিমাম স্টুডেন্টরা এটা জানে যে কোথায় এটা ব্যবহার করতে হবে। বাট ৫ নাম্বার ভুলটা পাংচুয়েশন ভুলটা কমা এবং ডিসকাস মার্কার। কমা ডিসকাস মার্কের সাথে কমা কোথায় ব্যবহার করব এটা অনেকে জানে না। শুধু ডিসকাস মার্কার ব্যবহার করে যায়। কিন্তু এখানে কমার একটা ইম্পোর্টেন্স রয়ে গেছে। আর ৩য় যেটা ৬ষ্ঠ যেটা সেটা হচ্ছে পাংচুয়েশন ইউজিং অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করব? আমরা সাধারণত রাইটিং এ অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না। আমরা পূর্ণাঙ্গ ফর্মে লিখব। বাট আমরা যখন স্পিকিং করব সেক্ষেত্রে আমরা ইনফর্মাল, ফর্মাল মিক্স করে লিখতে পারি। অনেকে একটা জিনিস ভুল বলে থাকেন যে না স্পিকিং এ টোটালি আপনাকে ফর্মালি ল্যাঙ্গুয়েজে বলতে হবে। স্পিকিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল মিক্স থাকতে পারে তাতে কোনো সমস্যা নাই। যদি এটা না থাকতো তাহলে IELTS এর যে বইগুলো ক্যামব্রিজ পাবলিশ করেছে সেই ক্ষেত্রে সেখানে তারা পাংচুয়েশন এর কন্ট্রাকশন এর কথা বা অ্যাপোস্ট্রফির কথা উল্লেখ করত না। আমরা শুধু রাইটিং এর ক্ষেত্রে আমরা মেইনটেইন করব আমরা পূর্ণাঙ্গ ফর্ম। স্পিকিং এ আপনি কন্ট্রাকশন ব্যবহার করলে কোনো সমস্যা নাই। তাহলে চলুন ১ম আ টপিকটা দেখে নেয়া যাক। when do I use when, if and whether? উল্লিখিত বইয়ের মধ্যে বলা হয়েছে যে আমরা when কখন ব্যবহার করব। ওকে? সো we use when to talk about an event or the situation that we believe will happen. যেটা ভবিষ্যতে হবে এরকম আমরা বিলিভ করি যে হ্যাঁ, একটা ভবিষ্যতে একটা কাজ হবে। অ্যা এখন সেটা কিভাবে আমি এক্সপ্রেস করব। সো এখানে এক্সাম্পল যদি দেখেন, I plan to go traveling আমার প্ল্যান ছিল ট্রাভেলিং করার when I finish my study আমি যখন আমার স্টাডি ফিনিশ করব। ঠিক আছে? সো এটা হচ্ছে I expect to finish আমি এক্সপেক্ট করতেছি ফিনিশ করতে। এইজন্য আমি ২ টা কাজের মাঝখানে আমি when বসাইছি। Give me a call when you arrive at the airport. I expect the person to arrive. আমার এক্সপেকটেশন ছিল যে পারসনটা এখানে অ্যারাইভ হবে। সো এখানে সিচুয়েশনটা ছিল যে ফিউচারে কোনো একটা জিনিস হবে সেই বিলিভ অথবা এক্সপেকটেশনটার উপর ডিপেন্ড করে আপনি when ব্যবহার করবেন ২ টি সেন্টেন্সের মাঝখানে। ওকে? সো তারপরে আপনি যেটা করবেন we use if to talk about a hypothetical possibility, especially in the conditional sentence এ আমরা সাধারণত if ব্যবহার করে থাকি। যেমন যদি কথাটা প্রকাশ যদি পায় আপনার সেন্টেন্সে তাহলে আপনি if ব্যবহার করেন। যেমন I would only go home if it was a real emergency. Give me a call if there are any possibilities. Problem are only a possibilities. So যদি কোনো প্রবলেম থাকে যদি কথাটা যদি থাকে সেটা কন্ডিশনাল সেন্টেন্সে হোক বা না হোক। যদি কথাটা যদি উল্লেখ হয় সেক্ষেত্রে আপনি if ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? দুটো সেন্টেন্সের মাঝখানে। ওকে? আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আপনি যেটা করতে পারেন, সেন্টেন্সটা if দিয়ে শুরু করতে পারেন এবং মাঝখানে কমা দিয়ে ২য় সেন্টেন্সটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা, we also use in the certain polite request আমরা polite request এর ক্ষেত্রেও আমরা if ব্যবহার করতে পারি। I would appreciate it if, would be grateful if you could call me back. সো এই যে দেখেন, এখানে যে আমরা if টা ব্যবহার করেছি, সো কি I would appreciate it, ঠিক আছে? অথবা I would be grateful if you could call me back. সো এই যে if ইউজ করেছি। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? I would appreciate it if you could call me back. অথবা I would এখানে দিতে পারেন এখান থেকে সেন্টেন্সটা করতে পারেন। I would be grateful if you could call me back. ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল এর পোলাইট রিকোয়েস্ট এর ক্ষেত্রেও if ব্যবহার করতে পারি। Would you mind? Would you mind এর রিকোয়েস্টটা আমরা তো অনেকেই জানি যে এটা দিয়ে রিকোয়েস্ট করা হয়। If I ask you যদি এই যে এখানে দেখেন if টা যদি অর্থে প্রকাশ পাইছে। If I ask you a few question about the accident. ওকে? সো if এর ব্যবহারটা দেখলেন আপনারা কোথায় when কোথায় if ব্যবহার করতে পারবো। কন্ডিশনাল সেন্টেন্স ছাড়া পসিবিলিটিস এর ক্ষেত্রে হাইপোথেটিক্যাল পসিবিলিটিস এর ক্ষেত্রে আমরা if ব্যবহার করতে পারি। We use whether যখন ২ টা জিনিস পাশাপাশি আমি কনসিডার করি। ঠিক আছে? কনসিডার 2 or more possibilities যখন আমি করি তখন আমরা whether or ব্যবহার করি। যেমন I don't know whether to have the beef or lamb. আমি জানি না আমি কোনটা খাবো। আমি কি lamb খাবো নাকি আমি বিফ খাবো। দেখেন whether or সাধারণত ব্যবহার করা হয় ২ টা জিনিসের মধ্যে যখন আমি
ডিসিশন নেই, পসিবিলিটির ক্ষেত্রে কনসিডার করি। মেনি স্টুডেন্টস হ্যাভ টু গেট এ পার্ট টাইম জব ওয়েদার অর নট দে ওয়ান্ট। তারা করবে কি করবে না, যাবে কি যাবে না, খাবে কি খাবে না, ঠিক আছে, কোনো একটা কাজ করবে কি করবে না, হ্যাঁ হব কি হব না। তা এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়েদার অর ব্যবহার করে থাকি। উই ইউজ ওয়েদার আফটার সার্টেন ভার্ব, কিছু কিছু ভার্বের পরেও আমরা ওয়েদার ব্যবহার করে থাকি, হুইচ ইনভলভস কনসিডারিং টু অর মোর অপশন, দুইটা থেকে তিনটা অপশন আপনার কাছে থাকে। দে হ্যাড এ মিটিং টু ডিসকাস ওয়েদার দে শুড টেক ফার্দার অ্যাকশন, তাদের কি নেওয়া উচিত কি উচিত না। সেই যে হবে কি হবে না, উচিত কি উচিত না, করবে কি করবে না, কোন একটা জিনিস হবে কি হবে না, এরকম সার্টেন ভার্বের ক্ষেত্রেও আমরা করে থাকি। ডিসকাস ওয়েদার, ডিবেট ওয়েদার, ঠিক আছে। সো দ্য কারেন্ট ডিবেট ইজ ওয়েদার ইমিগ্রেন্টস শুড অ্যাডাপ্ট লোকাল কাস্টমস অর নট। সো আশা করি ইফের ব্যাপারটা বুঝে গেছেন, ওয়েন কখন ব্যবহার করতে হবে বুঝে গেছেন, এবং ওয়েদার কখন ব্যবহার করতে বুঝে গেছেন। আমাদের এই টপিকগুলো অনেকের কাছে ইজি মনে হলেও এই টপিকগুলোতেই আমাদের সাধারণত স্টুডেন্টরা ভুল করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক মতো হয় না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আপনার এই স্ট্রাকচারগুলো কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়িয়ে দেয়। সো এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে গেলে এই যে ওয়েন, ইফ আর যদি ওয়েদার অর ব্যবহারগুলো আপনার যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু আপনাকে ব্যান্ড স্কোর কমিয়ে দিবে। চলুন পরের টপিকটা দেখা যাক, পাংচুয়েশন কমাস উইথ ডিসকাস মার্কার। আমরা বলেছিলাম যে ডিসকাস মার্কার ব্যবহার করলে আপনার ব্যান্ড স্কোর বাড়ে, কিন্তু ডিসকাস মার্কার শুধু ব্যবহার করলেই হবে না, ডিসকাস মার্কারের পরে যে কমাটা ব্যবহার করতে হয় সময় উপযোগী, সেটাকেও আপনার ব্যবহার করতে হবে। এই কমা বা পাংচুয়েশনের জন্য আপনার ব্যান্ড স্কোর কিন্তু কমে যায়। সে ফর এক্সাম্পল দেখেন তারা কি বলছে, ডিসকাস মার্কার্স আর ওয়ার্ড অর ফ্রেজেস উইচ শো হাউ আইডিয়াস ইন দ্য টেক্সট লিঙ্ক টুগেদার, দুইটা টেক্সট কিভাবে লিঙ্ক হয়। দে আর অফেন সেপারেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য টেক্সট বাই কমাস, কমা দিয়ে রেস্ট অফ দ্য টেক্সটের সাথে আমরা একটু ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ একটু আলাদা করে দেখি। যেমন উই ইউজুয়ালি ইউজ কমা আফটার দ্য ফ্রেজেস অর দ্য অ্যাডভার্বস উইচ ইন্ট্রোডিউস আ সেন্টেন্স। যেমন ইন এডিশন, দেখেন ইন এডিশনের পরে কমা, কিন্তু আমরা করি কি পরীক্ষার হলে এই ইন এডিশন লিখলাম, কমা না দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে যায়। মেনি disabled people suffer discrimination at work. দেখেন on the other hand, comma, finally, comma, unfortunately, comma, similarly, comma, আমরা করি কি ডিসকাস মার্কারের পরে এই যে কমাগুলো দিয়েছি, এই কমাগুলো ম্যাক্সিমাম সময় ভুলে যায় যে কমা দিতে হবে, এবং কমা না দিয়ে আমি পুরো সেন্টেন্সটা লিখে যাই। যারা এই কাজটা করেন তারা এই কাজটা করবেন না, আর যারা করেন না তারা তো অলরেডি জানেন কিভাবে কি করতে হবে। এরপর খেয়াল করেন, উই অলসো ইউজ কমাস অ্যারাউন্ড সার্টেন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। আমরা প্রথম দিকে অনেকেই জানি, কিন্তু মিডলে যখন আমরা কানেক্টরস গুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভুলে যাই। যেমন দিস প্রবলেম কান্ট, এই দেখেন কমা, হাউএভার বি সলভড কোয়াইট সো সিম্পলি। যখন আমি যখন আমি এই কানেক্টরসটা বা ডিসকাস মার্কার্সটা মাঝে ব্যবহার করতেছি, তার আগে এবং পরে আমাকে কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাট দেয়ার আর মোর জবস ইন দ্য সিটি, বাটের পরে তো এমনি কমা আসে, অফকোর্স কমা, তারপরে আমাকে রেস্ট অফ দ্য সেন্টেন্সটা লিখতে হবে। খেয়াল করেছেন? ইউজুয়ালি আমরা এইভাবে অনেকেই ব্যবহার করি না, আমরা ডাইরেক্ট লিখে যাই। হুইচ অপশন ইউ চুজ ডিপেন্ডস, কমা, টু এ সার্টেন এক্সটেন্ট। এই আরেকটা হচ্ছে ডিসকাস মার্কার, ঠিক আছে। তো ডিসকাস মার্কারের আগে এবং পরে কমা দিলাম আমরা যখন মাঝখানে ইউজ করলাম অন ইউ বাজেট। Water is particularly scarce in arid region, comma, for example, for instance, দেখেন কমা দিয়ে ফর এক্সাম্পল মাঝখানে ইউজ করছি। আমরা অনেক সময় কি করব, এখানে একটা ফুল স্টপ দিয়ে আবার নতুন করে ফর এক্সাম্পল দিয়ে কমা দিয়ে শুরু করব। কিন্তু যদি একই সেন্টেন্সের ভিতরে আমি করতে চাচ্ছি যে আমার ফর ইনস্ট্যান্স এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে চাচ্ছি এক্সাম্পলটা, তখন আমি ফুল স্টপ না দিয়ে কমা দিব। কিন্তু অনেকে কি করে, ফুল স্টপ দিয়ে ফর এক্সাম্পল আফ্রিকা লিখে এখানে কমা না দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দিবে। এটা অনেক বড় একটা মিস্টেক। এই মিস্টেকটা সবচেয়ে বেশি হয় আমাদের পরীক্ষাতে, স্টুডেন্টরা এই মিস্টেকটা বেশি করে। সো তারপরে দেখেন পিপল হু লিভড ইন এ কোল্ড কান্ট্রিজ সাচেস, এই যে সাচেস অথবা লাইক নরওয়ে হ্যাভ টু স্পেন্ড মোর অন হিটিং। এই যে দেখেন এখানে যে ইউজ করছি, আমরা কি বলছি মিডল সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি হবো, কান্ট্রিজ সাচেস সাচ এ লাইক, এখানে কমা দিয়ে নরওয়ে হ্যাভ টু স্পেন্ড মোর হ্যাভিং। আচ্ছা একটু খেয়াল করেন, ওয়েন অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইবস অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ হিসেবে ডিসক্রাইব করে, কমাস আর নট নিডেড, ঠিক আছে। কমা আমরা সাধারণত দিব না যদি অ্যাডভার্ব ডিসক্রাইবস অ্যান অ্যাডজেক্টিভ, ওকে। যেমন দিস ওয়াজ ম্যাচড বাই এ সিমিলার ড্রামাটিক ইনক্রিজ ইন মে। এখন খেয়াল করেন আমরা কি জানি, আর্টিকেল ফলোজ বাই এন, কি, এই যে দেখেন এই যে সিমিলারলি ড্রামাটিক,
তাহলে কি হচ্ছে, ওয়্যার অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইবস অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে, এই অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে, তখন আমরা কমা দিব না। এই সিমিলারলি একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতেছে ড্রামাটিক, সো তখন আমরা কি করব, আমরা দিব না। তার মানে আমাকে দেখেন এখানে নাউন যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করছে, ইনক্রিজ একটা নাউন, ঠিক আছে। সো আমরা জানি যে নাউন এবং আর্টিকেলের মাঝখানে আমরা সাধারণত কি দেই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যখন অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব ডিসক্রাইবস অ্যান অ্যাডজেক্টিভ, যখন অ্যাডভার্ব ডিসক্রাইব করবে অ্যাডজেক্টিভকে, তখন আর আমরা মাঝখানে কোনো কমা দিব না। হাউএভার কেয়ারফুলি ইউ আর, এই যে হাউএভার কেয়ারফুল ইউ আর, কমা অ্যাক্সিডেন্ট ক্যান অলওয়েজ হ্যাপেন, সবসময় অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখেন হাউএভার কেয়ারফুল, এই যে এইখানে কিন্তু আমরা কমা দেই নাই, ঠিক আছে। তো এই ধরনের কানেক্টরস আমরা ইউজুয়ালি আমাদের পরীক্ষাতে খুব একটা ব্যবহার করি না। যারা করেন তারা খুবই অ্যাডভান্স লেভেলে চলে গেছেন এবং তারা তো করেই থাকেন। বাট যাদের টার্গেট যে 6.57 পেলেই আমাদের চলবে, বাট আরেকটু যদি ভালো করে লিখতে পারি হয়তো আমি 7 পেয়ে যাব, ঠিক আছে। তারা এই জিনিসগুলো খেয়াল করবেন, ওকে, পাংচুয়েশনের ক্ষেত্রে। এবং পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে ইউজিং অ্যাপোস্ট্রফি, যেটা আমাদের রাইটিং এ আমরা কখনোই অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কোনো সেন্টেন্স লিখবো না। আমরা কি করবো, এটা স্পিকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। So we use apostrophe in the contraction where a letter or the letters have been missed out. Contraction are mostly used in informal writing. Informal writing এ ব্যবহার করি, কিন্তু আমাদের তো একাডেমি, আমরা রাইটিং এ করব। আবার লেটার যখন আমরা লিখবো, আমরা হচ্ছে জেনারেলে যারা আছেন তারা তো লেটার লিখবেন, তারা ইনফর্মাল লেটার যখন লিখবেন তারা কন্ট্রাকশন ব্যবহার করতে পারেন, হ্যাঁ, টু রিপ্রেজেন্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সো সাধারণত কিভাবে কন্ট্রাকশন হয়, প্রোনাউন অর নাউন প্লাস বি, হ্যাভ, উইল, উড, এগুলো দিয়ে আমরা কন্ট্রাকশন করি। মানে দ্যাট ইজ, দ্যাটস, অ্যানাস, অ্যানা হ্যাজ, উইল, উই উইল, আড, আই হ্যাড, আড, আই উড। সাধারণত আমি কিভাবে বুঝবো যে এটা আই উড হবে না আই হ্যাড হবে, যখন আপনি দেখবেন যে আড এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আই হ্যাড, ঠিক আছে। আর যখন দেখবেন আড এর পরে ভার্বের 1 আছে, তখন এটা বুঝবেন যে এটা আই উড, হ্যাঁ। তারপরে হচ্ছে ইটস, ইট ইজ। তারপর হচ্ছে দ্য সিস্টেম হ্যাজ ইটস, দ্য ইটস, সো বিলং টু ইট অ্যাডভান্টেজ, সো ইটস। ইহার, হুজ, হু হ্যাজ। তারপর হুজ হচ্ছে এখানে আমরা কন্ট্রাকশন দিচ্ছি না, আমরা হুজ ইকুয়াল টু বিলংস টু হু, কার, ঠিক আছে। সো অক্সিলারি অফ দ্য মোডাল ভার্ব প্লাস নট, যেমন দ্য রেজাল্ট হ্যাভেন্ট, হ্যাভেন, হ্যাভ নট, আই ডোন্ট। আমরা সবাই কন্ট্রাকশন জানি, আসলে এটাকে ডিটেলে বলার কিছু নাই, কিন্তু তারা বলে দিছে। আমরা এইখানে একটা ভুল করে থাকি, আমরা বলি কি ক্যান নট যখন লিখি তখন ক্যান এবং নটের মাঝখানে স্পেস দেই। আপনি ক্যান এবং নটের মাঝখানে স্পেস দিতে পারবেন না, এই ভুলটা অনেক কমন, সবাই এই ভুলটা করে থাকি। সো এই ভুলটা করবেন না, হ্যাঁ, ক্যান নটের মাঝখানে কোনো স্পেস দিবেন না, তাহলেও একটা সমস্যা হবে। ডু নোটের মাঝখানে স্পেস হতে পারে, কিন্তু ক্যান নোটের মাঝখানে কখনো স্পেস দিবেন না যখন আপনি ক্যান নট একসাথে লিখবেন, ঠিক আছে। অলসো লেটস, লেট আস, টেক অ্যানাদার এক্সাম্পল। সো এই যে লেটস হচ্ছে লেট আস। সো আমরা এই কন্ট্রাকশন গুলো সাধারণত ব্যবহার করে থাকি। এখানে সবচেয়ে যে কমন মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা ক্যান নট যখন লিখি, ক্যান নট কান্ট লিখি, তো কন্ট্রাকশন দিই, অথবা ক্যান নটকে কি করি, ক্যান এবং স্পেস দিয়ে নট দিই। এটা অনেক কমন মিস্টেক। সো এই মিস্টেকটা না করাই যুক্তিযুক্ত। আজকে এ পর্যন্তই। আমরা আজকে ৩ টা টপিক নিয়ে আলাপ করলাম। আমাদের নেক্সট ভিডিওতে আরো ৩ টা টপিক নিয়ে আমরা আলাপ করব। যারা এর সিকোয়েন্স মেইনটেইন করে নাই তারা ১ নম্বর ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কন্টিনিউ করেন। আমরা এই পুরো বইটা শেষ করব এবং দেখব কোথায়, কোথায় আমরা মিস্টেক গুলো করি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।